বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের জীবন এখন ভয়ঙ্কর সংকটের মুখে। বাংলাদেশ সরকারের আগ্রাসনে হিন্দুরা দিন কাটাচ্ছেন আতঙ্কে। আর এর মধ্যেই বারবার একটা নাম ঘুরে ফিরে সামনে আসছে, ইসকন, যার যাত্রা শুরু হয়েছিল নিউ ইয়র্ক শহরে। সেখান থেকে আজ সারা বিশ্বে 850টিরও বেশি মন্দিরে ছড়িয়ে পড়েছে তাদের বার্তা, ভক্তি, যোগ আর প্রাচীন বৈদিক জ্ঞানের শিক্ষা। এটা একটা শান্তিপূর্ণ সংগঠন যার কাজই মানুষকে ভালোবাসা আর মানবিকতার পথ দেখানো। কিন্তু হঠাৎ কি এমন হলো যে বাংলাদেশে এই সংগঠনের নামে আদালতে মামলা করা হলো, তাদেরকে মৌলবাদী বলে নিষিদ্ধ করার দাবি উঠল। ভারতের গুপ্তচর সংগঠন বলে শুধুমাত্র এই সংগঠনেরই না, সমগ্র হিন্দু ধর্মকে অপমান করা হলো। আর ঠিক প্রশ্নটা এখানেই, এটা কি শুধুমাত্র কোনো ধর্মীয় অসহিষ্ণুতা, নাকি রাজনীতির পিছনে চলছে কোনো গভীর খেলা? সাম্প্রতিক অস্থিরতা এবং হিংসার পিছনে কি শুধুমাত্র ক্ষমতার লড়াই, নাকি সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে সবই একটা বড় ষড়যন্ত্রের অংশ? বাংলাদেশের বর্তমান অস্থিরতা শুধুই রাজনৈতিক হিংসা বা ক্ষমতা দখলের ফলাফল নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি শোষণ ও অবহেলার দীর্ঘ ইতিহাস। সংখ্যালঘু হওয়ার অপরাধে যে মানুষগুলো প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন, তাদের জন্য বাংলাদেশের এই ঘটনাবলী যেন নতুন করে এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনের নামে যে হিংসা শুরু হয়, তা খুব দ্রুতই ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করতে শুরু করে। বাংলাদেশের হিন্দুদের উপরে প্রায় 2000টিরও বেশি হামলার তথ্য উঠে আসে একটি রিপোর্টে। আর এই হামলাগুলির লক্ষ্য ছিল সংখ্যালঘুদের মন্দির, ঘরবাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নতুন কিছু নয়। আর রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ইউনুস বলেছেন, এই হিংসা রাজনৈতিক হতাশার ফল। শেখ হাসিনার সমর্থকদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তার কথা অনুযায়ী যে সমস্ত মানুষজনদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তারা কেবলমাত্র শেখ হাসিনার সমর্থক ছিলেন। আর এই কথাটা কতটা সত্যি সেটা বর্তমান সময়ে এসে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ করা একটা পুরনো কৌশল। যখনই দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, তখনই সবার আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন এই হতাশার শিকার হন, কারণ তারা সংখ্যায় লঘিষ্ঠ এবং প্রতিবাদ করার মতন পর্যাপ্ত শক্তি এবং মঞ্চ তাদের হাতে নেই। আর সাম্প্রতিক এক ঘটনায় এর প্রমাণও আমরা পেয়েছি। চট্টগ্রামে এক বিক্ষোভ সমাবেশে অভিযোগ ওঠে যে গেরুয়া পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে তোলা হয়েছিল। যদিও বিষয়টি নিয়ে তেমন কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, কিন্তু তারপরেও 19 জনের বিরুদ্ধে বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। অন্যদিকে বাংলাদেশের সংসদে হিংসা ছড়ানো অথবা অসম্মানজনক কাজকর্ম করা বা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুরের ঘটনায় এমন কোনো পদক্ষেপ নেওয়াই হয়নি। এই দ্বৈতনীতির কারণ কি? বাংলাদেশের রাজনৈতিক প্রশাসন কি ধর্মীয় সংখ্যালঘুদের উপরে ইচ্ছাকৃতভাবে এইরকম নির্লজ্জ বৈষম্য প্রদর্শন করছেন? অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলা আরও কঠিন হয়ে উঠেছে। কিছুদিন আগে চট্টগ্রামে 30,000 হিন্দু নাগরিক তাদের নিরাপত্তা এবং সমান অধিকারের দাবিতে বিক্ষোভ করেন, কিন্তু সেই আন্দোলন দমন করতে পুলিশি নির্যাতন চালানো হয়। আন্দোলনে আহত হন 20 জন এবং একজন আইনজীবীর মৃত্যুও ঘটে। এখানেই শেষ নয়, সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানেও সমান সুযোগ এবং সরকারি চাকরিতেও বৈষম্যের শিকার হতে হয়। সংখ্যালঘুরা যখন তাদের অধিকার চেয়ে কণ্ঠ তোলেন, তখন তাদের উপরে রাষ্ট্রদ্রোহ, দেশদ্রোহ এবং মৌলবাদের তকমা চাপিয়ে দেওয়া হয়। শুধুমাত্র 2024 সালের এই ঘটনাগুলি নয়, এর আগেও 2016 সালের নাসিরনগর মন্দির হামলা, 2021 সালে কুমিল্লার দুর্গাপুজোর সময় পবিত্র কোরআনের অবমাননার মিথ্যে অভিযোগ তুলে মন্দির ধ্বংস, এগুলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জীবনে এক কালো অধ্যায়। বাংলাদেশে সংখ্যালঘু হওয়া আজকের দিনে যেন এক অপরাধ। রাষ্ট্রীয় নীতির ব্যর্থতা, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের নির্লজ্জ প্রভাবের কারণেই সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তাহীনতা গভীর থেকে গভীরতর হচ্ছে। ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। 1966 সালে স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠা করেন এই ইসকনের যাত্রা শুরু হয়েছিল নিউ ইয়র্ক থেকে, কিন্তু খুব দ্রুত এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এর মূল বার্তা ছিল ভক্তি, ভগবানের প্রতি প্রেম এবং অহিংস জীবনধারার প্রচার। এই সংগঠনটি বিশ্বের বিভিন্ন প্রান্তে সামাজিক এবং মানবিক কার্যক্রমে নিযুক্ত। এর মধ্যে অন্যতম হল অক্ষয় পাত্র প্রকল্প, যার মাধ্যমে প্রতিদিন 20 লাখের বেশি শিশু বিনামূল্যে খাবার পায়। বাংলাদেশে ইসকনের কার্যক্রম আরও বিস্তৃত। এখানে ইসকন পরিচালিত বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প রয়েছে। কিন্তু আজ বাংলাদেশ সরকার এই সংগঠনটিকে মৌলবাদী বলে আখ্যা দিয়েছে। ইসকনের ইতিহাসে কখনো কোনো হিংসার দাগ পড়েনি। ইসকনের কোনো সদস্যকে কখনো দাঙ্গা করতে অথবা হিংসামূলক কোনো কার্যক্রমে জড়িয়ে পড়তেও দেখা যায়নি। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি ইসকনের একজন মুখপাত্র ছিলেন, তিনি বাংলাদেশের হিন্দুদের জন্য বেশ কিছু দাবি তুলেছিলেন। তার দাবিগুলি ছিল সংখ্যালঘুদের উপরে আক্রমণের দ্রুত বিচার করার জন্য একটি বিশেষ
ট্রাইব্যুনাল গঠন করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা, সংখ্যালঘুদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় তৈরি করা, সংখ্যালঘুদের ধর্মীয় চর্চার অধিকার নিশ্চিত করা ইত্যাদি। আর এই দাবিগুলি বাংলাদেশের সামাজিক শান্তি রক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু অন্যদিকে বাংলাদেশ সরকার এই দাবিগুলিকে রাষ্ট্রদ্রোহ বলে আখ্যা দিয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়, এমনকি তার জামিনও আটকে দেওয়া হয়। এই ঘটনাগুলি কি একটি শান্তিপূর্ণ সংগঠনের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়নের উদাহরণ নয়? ইসকন যখন সারা বিশ্বে শান্তির বার্তা ছড়ায়, তখন বাংলাদেশে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যক্রম শুরু হয়। এই ঘটনাগুলি বাংলাদেশের ধর্মীয় বৈষম্য এবং রাজনীতির এক জ্বলজ্যান্ত প্রমাণ। বাংলাদেশ সরকারের এই অবস্থান কি প্রমাণ করে না যে তারা একটা নিরপেক্ষ দেশ গড়তে ব্যর্থ হয়েছে? ইসকনের মতো একটা শান্তিপূর্ণ সংগঠনকে মৌলবাদী আখ্যা দিয়ে কি তারা নিজেদের গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নীতি থেকে সরে যাচ্ছে না? আর ঠিক এখানেই আমাদের ভাববার বিষয়। ইসকন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য একটা আশার আলো, আর সেই আলোকবর্তিকাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে শান্তিতে নোবেলজয়ী ইউনূস সরকার। বাংলাদেশের সরকার বলছে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। যদি প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপরে এইরকম বর্বর আচরণ হয়, তাহলে ভারতেরও কিছু করণীয় আছে। ভারত সরকার কি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিকভাবে কথা বলতে পারে না? বিশ্বব্যাপী এই সমস্যার গুরুত্ব তুলে ধরতে পারে না? আর আমরা সাধারণ মানুষ এই ঘটনাগুলির গুরুত্ব বুঝে কি একসঙ্গে সোচ্চার হতে পারি না? কি মনে হয় আপনার? অবশ্যই জানান। আর পারলে এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিন, কারণ এই ভিডিওটা হয়তো আমার আপনার সাথে আরো কারো চোখ খুলে দিতে পারে।